আসসালামু আলাইকুম, আমি শ্রীদিদা বিয়ে চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি এখানে টিকো এফএফ দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবা প্লিজ। জান পাখিরা, আমি জানি অনেক দিন আগে থেকেই আমার মোবাইলের সমস্যা ছিল আর বিটিএসদের সব ভিডিও সব ডিলিট হয়ে গেছিলো। আর এই জন্য আরও আমি ঠিক করতে পারি না, এডিট করতে পারি না, এডিট সব নষ্ট হয়ে গেছে, সব ডিলিট হয়ে গেছিলো। এগুলো সব আমি আবার নতুন করে ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে আবার এডিট শুরু করছি। তোমাদের কাছে থেকে এফএফটা কেমন লাগছে বলো, জানি অনেক দেরি হয়ে গেছে। আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করছিলা ইউটিউবের ভিডিওতে, এফএফ ডাবিং ভিডিওতে, কিন্তু আমি ওগুলো কমেন্ট নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু ভিডিও বানাতে পারি নাই। সব ভিডিও তো ডিলিট হয়ে গেছে আর যেগুলো কমেন্ট ছিলাম ওগুলো সব ডিলিট হয়ে গেছে। আর আমার একটা ভিডিও এফএফটা ডিলিটই করে দিয়েছে ইউটিউব। আর কি করবো, তোমরা বেশি বেশি কমেন্ট করো, কমেন্ট নিয়ে আমি ইউটিউবে ভিডিও দেবো, তোমরা দেখতে পারবে এফএফ কমেন্টে। ঠিক আছে, আমি তাহলে বেশি কথা না বললে শুরু করা যাক। দেখো, এই গল্পের অনেক মজা লাগবে তোমাদের কাছে। এই যে আমাদের একজন বড় পেশায় ডাক্তার, তার একটা বান্ধবী আছে যার নাম জিমি, সেও ডাক্তার। আর ডাক্তারের পেছনে লুকিয়ে আছে একটা কাহিনী। তে আসলে একজন উকিল, জিমিনও একজন উকিল, কিন্তু ওরা যে উকিল কেউ জানে না। তে ডাক্তার, বড় ডাক্তার, এটার নাম করা ডাক্তার, সবাই জানে। জিমিনও তার বেশটি, এরাও সবাই জানে। তাদের সাথে উঁচু গলায় কেউ কথা বলার সাহস পায় না, কারণ তাদের সাথে সবসময় বডিগার্ড থাকে। তার বড় ডাক্তার যে, তে কেবিনে বসে আছে, জিমিন তার আরেক কেবিনে বসে আছে। একটু পরে লিসা এসে বলে, তে একটা রোগী এসেছে, দেখতে যাওয়া লাগবে, যাবি? ডাক্তার হয়েছে কিসের জন্য, দেখতে যাওয়া লাগবে না? অবশ্যই দেখতে যাব। কি হয়েছে রোগীটার আগে বলতো। লিসা বলে, হাত কেটে গেছে, দেখে মনে হচ্ছে গুন্ডা টাইপের, মারামারি করে এসেছে যে, অনেকখানি হাত কেটে গেছে, মনে হয় সেলাই করা লাগবে। তুই যা, আমি যে দেখছি কি হয়েছে। কে যে দেখে একটা কেবিনে একটা সুন্দর সাদা ফর্সা একটা লোক, দেখতে মাশাআল্লাহ লম্বা চওড়া, আর চুল হলো একটু লম্বা লম্বা বাবরি টাইপের, কিন্তু গুন্ডাও লাগছে। হাত কেটে রক্ত জর্জরিত, কাটা। এই শুনুন, আপনার হাত এমন করে কে এইভাবে কেটেছে? আপনি কি মারামারি করতে গিয়েছিলেন? এই মেয়ে, এতই করছো কেন? তোমার হাত সেলাই করে দেওয়ার কথা না, তুমি হাত সেলাই করে দাও, এত জিজ্ঞাসা করার দরকার নেই তোমার। একটু তো জিজ্ঞেসই করেছি, এমন করে কথা বলার কি আছে, খাটাস লোক। এই মেয়ে, আমাকে কি বললে? কিছু না, কি বলতে যাবো, আপনি তো মহা সাধু লোক। হ্যাঁ, আমি তো সাধু, আর তোমরা যে মারা টাকা ইনকাম করো ডাক্তারি করে, তার কি? কি, আমি মারা টাকা ইনকাম করি? আমার মতো এত বড় ডাক্তার আপনি চোখে দেখেছেন কোনোদিন? চোখে দেখবো কি, এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, এদের এই খুঁটিনাটি ঝগড়া প্রায় বড় পর্যন্ত গড়িয়ে যায়। এই কথা শুনে জিমিন আসে, এই তোরা দুজন কি করছিস, ঝগড়া করছিস কেন? এই যে আপনার হাত সেলাই করা হয়ে গেছে, এখন যেতে পারেন। আমার এখানে বসে থাকার দরকার নেই, আমিও চলে যাচ্ছি টাকা দিয়ে। হ্যাঁ, জাংকুক এখান থেকে চলে যাই, যার নাম বললাম সে এখন আমাদের জাংকুক। আর আমাদের নায়িকাতে তার বেস্টি জিমিন, এটা তো সবাই জানে। লাস্টের পরিচয়গুলো সবাই জানতে পারবে, একটু পরে ধৈর্য ধরো শুধু। এমন করে 5 দিন কেটে যায়। তের আর এই জাংকুকের কথা আর মনে নেই। বাড়ি থেকে তে যখন ডাক্তারখানায় আসছিল তখন দেখছিল একটা মহিলা খুব কান্না করছে, আর এক নার্সকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওনার, এত কান্না করছে কেন? নার্সটি বলল, ম্যাম, এনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কার অ্যাক্সিডেন্ট? খুব বাঁচবে কিনা সন্দেহ, তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। ম্যাম, আপনাকে অপারেশনটা করতে হবে। কি? আমার? দেখি মহিলাটার কাছে যে কি বলে। এই যে আন্টি, শুনতে পাচ্ছেন আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, কিভাবে আমাকে একটু বলুন। আমার ছেলে আমার একটা কথাও শোনে না। কি বলবো মা? মা, তোমার পায়ে ধরি, তুমি অপারেশনটা করো। আমি শুনেছি তুমি অনেক বড় ডাক্তার, তোমার সব অপারেশনে প্রায় সাকসেসফুল হয়। তুমি প্লিজ আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও। ও মা, শোনো না মা, আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও। এত কান্নাকাটি করবেন না, আমি দেখছি যতটুকু পারি। নার্স, তাড়াতাড়ি ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও, অনেক জটিল মনে হচ্ছে, মাথায় অনেক আঘাত পেয়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। জিমিনের কাছে ফোন দে সবাই, ওকে তাড়াতাড়ি আসতে বল। আমি আর জিমিন মিলে অপারেশনটা করা লাগবে, আর দুটো ডাক্তার লাগবে, তারা একটু কম দক্ষ হবে। তাই বলে কি আর অপারেশন হবে না? তাড়াতাড়ি চল, নাহলে এই লোকটা বাঁচবে কিনা সন্দেহ। তাড়াতাড়ি হাতে সেলাইন লাগা। আমার কথা কি কারো কানে যাচ্ছে না? ইয়েস ম্যাম, ঠিক আছে, করছি। একটা কথা বলে দিই, আমাদের তে কিন্তু খুব রাগী গম্ভীর, কখনো আজ পর্যন্ত কান্না করেনি। আসলে তাকে কেউ কান্না করতে দেখিনি, তার একমাত্র জিমি, সেই তার ব্যাপারে সব জানে। তে আর জিমিন অপারেশন থিয়েটারে যেহেতু খুব অবাক, কারণ এটা আর কেউ নাই, জাংকুক ছিল। বিশাল গুরুতর আঘাত পেয়েছে মাথায়, বাঁচানো যাবে কিনা তারও ঠিক নেই।
তের যেন কেমন একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে কি যেন চলে যাচ্ছে তার জীবন থেকে। প্রায় 5 ঘন্টা অপারেশন চলার পরে তে বেরিয়ে আসে। জিন এসে বলে, মা কি হয়েছে আমার ছেলে, বলো না, আমার ছেলে বাঁচবে তো? আমার ছেলের কি হয়েছে? আপনার ছেলের আসলে স্মৃতিশক্তি চলে গিয়েছে। আসলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আপনার ছেলের মাথায় একটি সমস্যা হয়েছে, যেটার কারণে সে বাচ্চাদের মতো বিহেভ করবে, একদম বাচ্চাদের মতো, যারা কিছুই বোঝে না। কিন্তু চিন্তার কোনো সমস্যা নেই, যখন ওর মাঝে মধ্যে স্মৃতি ফিরে আসতে পারে, কিন্তু একটু চেষ্টা করুন বড়দের মতো করে সামলানো, সে তার স্মৃতি ফিরে আসবে। যদি একটু ভালো করে রাখেন তাহলে। আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে তাকে দেখবেন। না মা, এটা কি বললে? আমার ছেলের এমন অবস্থা আমি কি করে সহ্য করবো? মা, তুমি তো অনেক বড় ডাক্তার, তুমি আমার বাড়িতে চলো, যত টাকা লাগবে সব আমি দেবো। তুমি আমার ছেলের নার্স হয়ে যাও প্লিজ মা, প্লিজ দয়া করো আমার ওপর, এই হতভাগী মায়ের ওপর। একটা ছেলে হারা হয়ে যাবে, তুমি তো অনেক বড় ডাক্তার, তুমি নার্স হয়ে যাও আমার ছেলের জন্য, আমি যত টাকা লাগবে সব দেবো। মা শোনো, তুমি আমার মেয়ের মতো, তুমি আমার ছোট মেয়ের মতো। না, আমার কথা শোনো, এই বৃদ্ধা মহিলার কথা, প্লিজ মা শোনো আমার কথা। এর যেন কেন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে তার যেন কি জানি চলে যাচ্ছে। এই মহিলাটার কথাই তার বুকে এসে লাগছে, যেন তার সবই হারিয়ে যাচ্ছে। জিমিন বলে, না যেতে পারবে না আমার বোন। না মা, এমন করে বলো না প্লিজ, দয়া করো বৃদ্ধা মহিলার উপর। এই সময় তে বলে, ঠিক আছে আমি থাকবো, যতদিন পর্যন্ত ওনার স্মৃতি ফিরে না আসে আমি সব দেখাশোনা করব, কিন্তু আপনারও থাকা লাগবে, কারণ উনি তো বড়, আর আপনার ছেলে আমি কিভাবে দেখবো? আরেকটা কথা, আপনি দেখলে হয় না, আমি না গেলে অন্য একটা নার্সকে পাঠিয়ে দিই? না মা, তুমিই হবে, তুমিই পারবে আমার ছেলেকে ঠিক করতে, তুমি এত বড় ডাক্তার, তুমিই পারবে মা, তুমি। শুনে না পা, একটা কথা বলি, আপনার ছেলে অনেক বড়, আর আমিও একটা প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে, আমি ওনার সাথে হলে কেমন দেখাই, মানুষ কি বলবে? মানুষ কেউ কিচ্ছু বলবে না, আমি বলে দেবো সবাইকে যে তুমি আমার নার্স হয়ে এসেছো। আপনি যখন এত জোরাজুরি করছেন তাহলে আমাকেই তো নার্স হতে হয়, কি আর করার। ঠিক আছে, কালকে থেকে আমি যাব। আপনার ছেলেকে এখন বাড়ি নিয়ে যেতে পারেন, আপনি এখন ইঞ্জেকশন দিয়েছি, আর কিছু নার্সদের বলবো আপনার বাড়িতে আপনার ছেলেকে দিয়ে আসতে। ঠিক আছে মা, তোমার ঋণ যে আমি কিভাবে শোধ করবো বলার বাইরে। এই কথা বলে জিন চলে যায়। জিমিন বলে, এই তে তুই রাজি হলি কেন রে? তুই তো আজ পর্যন্ত কোনো মহিলার কান্না দেখেই বলিস না, আবার এনার কান্না দেখে গলে গেলি। হাই হাই, মেরা দিল টুট গেয়া রে বেস্টি। আমি তো বিশ্বাস করতেই পারছি না, এই ছেলেটার জন্য তুই ওর বাড়িতে চলে যাবি। আরে না রে, ওর বাড়িতে আমি ওই ছেলেটার জন্য যাচ্ছি না, ওনার মহিলার কান্না দেখে আমার যেন কেমন লাগছে। তুই তো জানিস আমার দিল কেমন, কিন্তু তুই তো কোনো মহিলার কান্না দেখিস না, কান্নাও করিস না, কিন্তু হঠাৎ আজ কি হলো জানি না কি হয়েছে, তোকে এত কৈফিয়ত দিতে পারবো না, যা এখন। যাচ্ছি, বুঝতে পেরেছি তোর মনে কি হয়েছে। জানি রে বৃষ্টি, তোর কষ্ট আমি ছাড়া আর কে বুঝবে। সকালবেলা এই ব্যাগপত্র নিয়ে হাজির হয় তার বাড়িতে, যেই দেখে বিশাল বড় বাড়ি, কিন্তু এর বাড়ি থেকে বড় না, এর বাড়ি যাকে রাজপ্রাসাদের মতো, তার স্মৃতি যে এই বাড়িতেই জড়িয়ে আছে, কে তা জানে তোমরা পরে জানতে পারবে। আমি এসে পড়েছি আন্টি, আমার রুমটা দেখিয়ে দিতে পারেন? এই রুম। ঠিক আছে, আমি এই রুমে যাচ্ছি। এ মা, এখানে যে আপনার ছেলে, আমি আপনার ছেলের সাথে কিভাবে থাকবো? না মা, তুমি আমার ছেলের এই পাশের ইয়েতেই থাকো, আমার ছেলের পাশের বেড়েই, নাহলে আমার যে ভয় করে, এখন যে সে ছোট্ট একটা বাচ্চা হয়ে গেছে, তাই বলে আমি আপনার ছেলের সাথে থাকবো? না না, এটা হয় না, এটা অসম্ভব। না মা, তুমি শোনো প্লিজ, দয়া করো আমার উপর। আপনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন আন্টি, প্লিজ এমন করবেন না আমার সাথে, আমি একটা সাধারণ একটা মেয়ে। আপনার ছেলে সম্পর্কে আমাকে কিছু তথ্য দিতে পারবেন, যাতে ওনাকে সুস্থ করতে আমার একটু সুবিধা হয়? হ্যাঁ, আমার ছেলে কোনো কাজ করে না, কিন্তু ওর বাপের অনেক সম্পত্তি ছিল, এই মদ গাঁজা খেয়ে উড়িয়ে দেয়। আর কি বলবো মা, আমার ছেলেটা খুব ভালো না, একটুও ভালো না, শুধু মদ গাঁজা খায় আর মারামারি করে। ছেলেদের সাথে সবসময় হাত পা কাটাকাটি করে আসে, ছোটবেলা থেকে মারামারি করে, তার বাবা যে নেই সবাই ওকে খোটা দেয়, তাই। ও, বুঝতে পেরেছি, আপনার ছেলে এমন তাহলে। আমার ছেলে বড় ব্যবসা আছে, কিন্তু সে এটা সামলায় না, যদি ভাবছি যদি এখন একটু সামলাই, কিন্তু সামলানোর আগেই তো তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি বলবো মা। কিছু করার নেই আন্টি, সব তো ভাগ্যের খেলা। ঠিক আছে মা, তুমি এখানে ফ্রেশ হও, আমি চলে যাই আমার রুমে। ঠিক আছে আন্টি যান। জাঙ্কুক দৌড়ে এসে বলে, মামি, মামি তুমি আমার জন্য কি এনেছো? তের চোখ তো কপালে, এ আমাকে মামি বলে কিসের জন্য? এই ছেলে, আমি তোমার একদম মামি না, তোমার মামি ওই রুমে আছে, আমি তোমার একদম মা না, আর আমাকে একদম মা বলে থাকবে না। কেন মামি, তুমি একদম মামি, তুমি কত সুন্দর। কি, আমাকে একদম মামি বলবে না? না, তুমি আমার মামি। ঠিক আছে, তোমাকে আমি মামি বলবো না, কিন্তু আমি তোমার সামনে মামি বলবো, আমার বাবা আমার মায়ের সামনে তোমাকে মামি বলবো না, ঠিক আছে? তুমি তো আমার পুতুল, তুমি আমার বন্ধু না, তুমি আমার বন্ধু,
তুমি কেন আমার সাথে চোখ লাগাচ্ছ? আমি তো তোমাকে সুন্দর বলেছি, তাই না? তোমার এই যে এখানে একটা শাড়ি আছে, আমার মা, তুমি এই শাড়িটা পরবে? না, আমি একদম শাড়ি পরবো না। তুমি এগুলো কি বলছো? তুমি একটু বড় ছেলে, তুমি একটু বুদ্ধি করো। তোমার মাথায় যে কিছু নেই। আহা, কি একটা ঝামেলার মধ্যে পড়লাম এই আন্টিটার জন্য। এর যেন কেমন একটা অনুভূতি হচ্ছে। আজ পর্যন্ত তার সামনে কোনো ছেলে থাকেনি, আর তাকে এমন করে ডাকছে। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি এখানে বসো। তারপরে যে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে আসে বলে, তুমি কি খেলতে চাও? আমি খেলবো না, আমার খুব গরম করছে, আমাকে গোসল করিয়ে দাও। কি? তুমি? আমি গোসল করিয়ে দেবো তোমাকে? এটা কি বলো? অসম্ভব। আমি তোমাকে গোসল করাতে পারবো না, তুমি নিজে নিজে করো, তুমি অনেক বড়। না মামি, আমি অনেক বড় না, তুমি প্লিজ আমাকে গোসল করিয়ে দাও। আমি গোসল করাতে পারবো না, এটা সম্ভব না। আমি নিজে আমাকে গোসল করিয়ে দাও। এই কান্দো না, কেঁদো না, আমি গোসল করিয়ে দিচ্ছি। একদম কান্নাকাটি করবে না, তোমার মা নাহলে কি ভাববে? আমি করে দাও, কি মজা, গোসল করিয়ে দিবে আমাকে। জাঙ্কুককে ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে জাঙ্কুককে শার্ট খুলতে বলে। জাঙ্কুক ধরে শার্ট করে তার বডি দেখে দিয়ে একদম ফিদা হয়ে যায়। যেন যেন সিক্স প্যাক আলো বডি, যেন ছেলেকে টানছে। সে একটা প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, সে কিভাবে নিজে সামাল দিতে পারে? কেউ কোনো মতে জাঙ্কুক গোসল করিয়ে বাই করে দেয়, আর সে ঝর্ণার মধ্যে ভিজতে থাকে, কারণ তার শরীর গরম হয়ে গেছে। এটা তো হবারই কথা, আমাদের জাঙ্কুক যে বডি দেখলে সব মেয়েরাই ফিদা হয়ে যাবে। তার পিছনে যে কত মেয়ে লাইন লাগিয়েছিল এটা জানে। মমি, তোমার এত দেরি হচ্ছে কেন? আমার তো গোসল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। যাচ্ছি, তুমি যাও। আমি ওকে কিভাবে বোঝাবো যে ওর বডি দেখে আমার পুরো শরীর গরম হয়ে যাচ্ছে? আহা, তেল ওয়াশরুম থেকে বাইর হয়ে প্রায় বিকাল পর্যন্ত তার সাথে খেলা করে, পড়ায়, তার মতো করে তাকে বাই। আসলে বিবিসি ঠিকই তো বলা যায়। এমন করে রাত হয়ে গেছে। তে বলে, যাও বাবু, ঘুমিয়ে পড়ো, এখন এখন রাত হয়ে গেছে, আমাকেও আমার রুমে গিয়ে ঘুমাতে হবে। না মমি, তুমি আমার সাথে ঘুমাও। আমি ঘুমাবো, আমি অনেক ভয় করি, তুমি আমার সাথে ঘুমাও না মমি, প্লিজ। এই, তুমি আমাকে একদম মম বলবে না, তোমার মা শুনে কি ভাববে? আমি তোমাকে এগুলো শিখিয়েছি? না, তুমি তো শেখাওনি, তুমি বকছো কেন? আমার তো তোমাকে অনেক ভালো লাগে। আমাকে ঘুম পাড়িয়ে দাও, তুমি গান শোনাও, তুমি আমার সাথে ঘুমিয়ে থাকো। কি বলে এই ছেলেটা, কি মুশকিলে বললাম, তার সাথে আমি যদি ঘুমাই তার নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলবো। আর এই ছেলে কি বলে, আচ্ছা যাও ঘুমাও, আমি তোমাকে গান পাড়িয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে। তারপরে জাঙ্কুক শুয়ে পড়ে, তে তার মাথায় হাত বুলিয়ে দেয় আর ঘুম পাড়ানোর চেষ্টা করে। জাঙ্কুক যখন ঘুমিয়ে পড়ে, তে তখন আস্তে করে উঠে যেতে থাকে, কিন্তু জাঙ্কুক কি আর ছাড়ার কথা? তেকে জড়িয়ে আস্তে আস্তে ধরে ফেলে। তে বলে, এই ছাড়ো আমাকে। না ছাড়বো না, তুমি চলে যাচ্ছিলে কেন? আমাকে ছুঁয়ে। আচ্ছা বাবা, থুবো না, তুমি এখানে থাকো। তেল যেন কেমন ফিল হতে থাকে, এমন করে সকাল হয়ে যায়। বেচারাতে কি আর করবে, জাঙ্কুক যে তাকে আষ্টে বেষ্টে সবসময় কাটাতে থাকে, রাত দিন, এমন করে এক সপ্তাহ পার হয়ে যায়। রাত দিন তে ওর খেয়াল রাখে, খুব যত্ন করে, কিন্তু আমাদের তে তো প্রাপ্তবয়স্ক, কি আর বলবো। জাঙ্কুকে এই এক সপ্তাহ থেকে জ্বালিয়ে মেরেছে। হঠাৎ করে জাঙ্কুকের মাথায় ব্যথা করে একদিন। তে বলে, কি হয়েছে? তারপরে তে জাঙ্কুকে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পরে 1 ঘন্টা জাঙ্কুক ঘুমায়। এই শব্দ শুনে জাঙ্কুকের মায়ের সঙ্গে কি হয়েছে, আপনার ছেলে মানে একটু ব্যথা করছিল, মনে হয় স্মৃতি ফেরার একটু সম্ভাবনা আছে। জাঙ্কুক চোখ খোলে কিছুক্ষণ পর, পরে দেখে যে তে তার সামনে এমন করে দাঁড়িয়ে আছে দেখে সে চিৎকার করে ওঠে, বলে, মা, তুমি এই মেয়েটাকে এখানে কেন এনেছো? এই মেয়েটা একদম ভালো না, একদম নষ্ট। আসলে জাঙ্কুকের জ্ঞান ফিরে এসেছে আর তার স্মৃতি সব মনে পড়ে গিয়েছে। তুমি এই মেয়েটাকে কিসের জন্য এনেছো? সব রোগীদের মার টাকা খায়, এই মেয়েটা একদম ভালো, তার চরিত্র ভালো না, কতগুলো ছেলের সাথে ঘুরে বেড়ায় এই মেয়েটা, আরো কত কি বলে। তেকে অপমান করা শেষ রাখে না জাঙ্কুক। কিন্তু তের জন্য খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে তার সবকিছুই চলে যাচ্ছে। তের এক চোখ থেকে এক ফোঁটা পানি পড়লো। জাঙ্কুক দেখলো কিনা তার কি গ্যারান্টি আছে? জাঙ্কুক হয়তো দেখলোই না, কিন্তু জিন কিন্তু ঠিকই দেখেছে তার চোখের পানি। তের কষ্টে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার বাড়িতে চলে যায়। জিন বলে, তুই এইভাবে এই মেয়েটাকে বললি কেন? এই মেয়েটাকে তুই জানিস? না, জেনে কি করবো, কার বাল ফেলাবি শুনি। জাঙ্কুকের মুখের কথা কিন্তু খুব খারাপ, কিছু আমার মনে করো না তোমরা। তে বাড়ি চলে যায়। জিমিন তেকে মনমরা হয়ে দেখে বলে, কি হয়েছে রে তোর? তে সব কথা খুলে বলে। জিমিনের যেন সহ্য হলো না, জাঙ্কুক তার বান্ধবীকে এভাবে বলেছে, তাতে বিশ্বাসই হচ্ছে না। কিনা তার সবকিছু ছেড়ে এখানে যে তার জন্য এদের খেয়াল করলো আর তাকে এভাবে অপমান করে দিয়ে দিল। সব কথা সত্যি কথা বলে দিতে পারলি না তুই যে তার জন্য কি করেছিস? বলে আর কি করবো, সে তার যদি জ্ঞান না থেকে থাকে আমার কথা বোঝার, তাহলে কি আর জ্ঞান দিয়ে লাভ হয় রে বান্ধবী? জিমিন বলে, ঠিকই বলেছি, যার জ্ঞানে তাকে জ্ঞান দিয়ে কি লাভ?
এইদিকে আমাদের জিন বলে, তুই জানিস এই মেয়েটা তোর জন্য কি কি করেছিস? এই ওয়ার্ল্ডের মধ্যে একজন বড় নাম করা ডাক্তার, আর সে একজন লয়ারও। আর তার বান্ধবী লয়ার, এই দুইজন মিলে তোর অ্যাক্সিডেন্ট করেছিল তোর বন্ধুরা তোকে মেরে ফেলার জন্য আর তোর সম্পত্তি লুটে নেওয়ার জন্য। কিন্তু এরা দুইজন তোর পক্ষে লড়ে তোর কেসটা সলভ করে দিয়েছে, যে তোকে মারার প্ল্যান করছিল। আর তুই কিছুই বুঝলি না, পাগল ছেলে, তুই আসলেই পাগল। তুই জীবনে কোনো কিছুই করতে পারবি না। আমি মেয়েটা বড় ডাক্তার, এই টাকার জন্য আসেনি। আমার চোখে পানি আর কান্না দেখে তোকে নিয়েছে। তুই যে ওকে টাকার লোভী বলছিলি, ও আসলে টাকার লোভী না। সে ফ্রি টাকায় তোর জন্য 7 দিন 7 রাত জেগে কত পরিশ্রম করছিস তুই জানিস? তুই তো ওকে রাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতিস, আর তুই ওকে কি বলে রাখতিস? কি বলে রাখতাম? তুই ওকে মমি বলে রাখতিস জানিস? তোকে গোসলও করে দিত, আর তুই ওকে এভাবে অপমান করলি, এটা তোর একদমই ঠিক হয়নি। জাঙ্কুকের যেন মনে হয় একটু অনুশোচনা হলো কিনা কে জানে। জিন বলে, তুই কালকেই যাবি, ওর কাছে যে ক্ষমা চাবি, আমিও তোর সাথে যাব। ঠিক আছে, আমিও যাবনি, কি আর করবো, আমার জন্য এত কিছু করেছে, তাকে তো একটু ইন্টারমিট করতেই হয়। কালকে সকালে জিন আর জাঙ্কুক মিলে হাসপাতালে যায়। হাসপাতালে দেখে দেখে যে এখানে অনেকগুলা বডি গার্ড আর জিমিনকে গার্ড দিয়ে রেখেছে, কোনো রোগী যেন তাদের পাশে কথা বলতে না পারে। কেন? কারণ তারা অনেক বড় ডাক্তার। জাঙ্কুক এটা দেখে তো চোখ মাথায় কপালে, কারণ সে তো ইমার্জেন্সিতে ছিল, মেন্টালে তো আর ছিল না। এই জন্য তে আর জিমিনের সম্পর্কে তারা জানে না তার যে কত বড় ডাক্তার, তাদের জন্য যে কত লাইন হয়ে থাকে, কত মানুষ। তেকে জাঙ্কুক এবার প্রথম দেখলো, কিসের জন্য তেকে এত খেয়াল করাই হয়নি। তের চুল কমর পর্যন্ত, চোখে হালকা কাজল, মুখে হালকা লিপস্টিক, হালকা সাজগোজে যেন এক পরি লাগছে তাকে। জাঙ্কুক যেন তের দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। জাঙ্কুকের সাথে কথা বলতে যাবে, তখনই গা আটকে ফেলে, বলে যে আপনি একটা সাধারণ মানুষ, এখানে যেতে পারবেন না। এখানে যাওয়ার জন্য একটা টিকিট লাগে, যে টিকিট হাজারেও একজন মানুষ পায় না, আর আপনি এখানে ওনার সাথে দেখা করতে চলে এসেছেন। তে আর জিমিন তাদের দুজনকে দেখা না, তারা নিজের কাউন্টারে চলে যায়, নিজের অফিসে চলে যায়, বসে থাকে। একটু পরে লিসা এসে বলে, ম্যাম ওই দিন যে একটা হাত কাটা যে লোকটা এসেছিল না, সেই লোকটা আর তার মা আবার এসেছে। কি বলছে তারা? কোনো সমস্যা? কোনো রোগীর যদি সমস্যা না হয় তাহলে ঢুকতে দেবে না, কারণ আমি রোগী ছাড়া কাউকে দেখি না, সুস্থ মানুষকেও দেখি না। ঠিক আছে ম্যাম, আমি যাচ্ছি। লিসা যে বলে, ম্যাডাম রোগী ছাড়া কাউকে দেখবে না, আর আপনাদের সাথে দেখা করবে না, এটা নিষেধ করে দিয়েছে। আমরা দেখা করব, তুমি বলো প্লিজ দয়া করে। লিসা যে আবার বলে, তারপরে শোনো ওর কথা। তারপরে ওদের দুইজনকে এনে আসলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জানি তুমি কি করেছো, কিন্তু আমার তখন মাথায় ঠিক ছিল না। আসলে আমি তখন কেমন করে কি কি কথা বলে দিয়েছি, আসলে আমি অনেক দুঃখিত। আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন, তাহলে আপনি যেতেই পারেন, আর কি সমস্যা, চলে যান এখন। আর আমি জানি আপনি আর মাথা অনেক ঠিক ছিল না, আপনি ডাকের মাথায় অনেক কিছু বলে ফেলেছেন, আমি কিছু মনে করি না, আপনি যেতে পারেন। আসলে রাগ করো না, আমার ছেলে ভুলে কি বলে ফেলেছে, তুমি অনেক ভালো মেয়ে, আমি জানি আন্টি, আমি কিছু মনে করিনি, এগুলো সামান্য কথা নিয়ে রাগ করার কি আছে। জিমিন লিসার কাছে সব কথা শুনে এখানে এসে পড়ে, এসে বলে, আপনারা দুজন আবার এসেছেন, আমার বান্ধবীকে অপমান করে আপনাদের শান্তি হয়নি? না মা, ভুল বোঝো না। তে বলে, এই যে কি বলছিস সেগুলা? ওরা রাগের মাথায় কি বলে ফেলেছে না বলে ফেলেছে, তাতে কি? তের অপারেশনের জন্য ডাকা, সে তেজ এখান থেকে চলে যায়। জিমিন বলে, জানেন আমার বান্ধবীটা কত নরম সরম, হ্যাঁ কত ভালো মেয়ে, আপনারা তো ওর বিষয়ে কিছু জানেন না। আমি বলি শুনেন, ওর বিষয়ে সবকিছু বলতে নিষেধ করেছে সবাইকে, কিন্তু আমি বললাম কেন, আমি জানি না। আমার বান্ধবী সবার বিষয়ে এগুলো বলতে নিষেধ করেছে, কিন্তু আমি আপনাদেরকে বলছি, কারণ আমার বান্ধবী আপনাদের কথায় কষ্ট পেয়েছে, আমিও জানি যে সে কষ্ট পায়। আসলে তার মা বাবা নেই, ছোটবেলা থেকেই মারা গেছে। আসলে আমাদের অনলাইনে বেস্ট ফ্রেন্ড হয়েছিল, অনলাইনে বেস্ট ফ্রেন্ড হওয়ার পরে আমি তেকে আমাদের বাসায় নিয়ে আসি, আর আমাদের সাথেই ওর বড় হয়। ওর ভাইটা ওকে দেখে না। তারপরে একদিন তের ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন এখানেই বলেছিল যে আমি যদি বড় ডাক্তার হতে পারি, তাহলে আমার ভাই, আমার সবাইকে আমি নিজের মতো করে চিকিৎসা দিয়ে বাঁচাতে পারবো, আর গরিব মানুষদের যারা টাকা নেই তাদের নেবে না। আপনারা ওকে কি করলেন? অপমান করলেন। আরে কি বলবো, আমার বান্ধবীরা ছোটবেলা থেকে এরকম ছিল। যখন একলা বসে থাকতে খুব কষ্ট হতো আমার, কারণ সেই প্রায় প্রায় মন খারাপ করে বসে থাকতো, আর আপনারা তাকে বুঝলেন না। বান্ধবীরা খুব ভালো ছিল। জিমিন আরো অনেক কথা বলে চলে যায় এর বিষয়ে। এগুলো কথা শুনে জিন আর জাঙ্কুকের চোখ থেকে পানি পড়ছিল, যে তাই এই মেয়েটাকে কত ভেবেছিল, কিন্তু এই মেয়েটা আসলে কত ভালো বেরোলো, তাই না? আসলে জাঙ্কুকের এমন করা উচিত হয়নি, সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। তারপরে জাঙ্কুক করেছে ক্ষমা চাওয়ার জন্য, আবার যাবে ভেবেছে, কিন্তু তে আর আসা, এখান থেকে সে বাড়িতে চলে গেছিল। জাঙ্কুক চোখ ভিজা নিয়ে একটা বাঁকা হাসি মারে, এটা পরেই জানতে পারবে। পরের দিন সকালে তে হসপিটালে আসার পরে দেখে যে জাঙ্কুক তার রুমে বসে আছে। বলে, আপনার কি সমস্যা হয়েছে? আবার আবার স্মৃতি সত্যি লোপ পেয়েছে নাকি? না, আমার স্মৃতি সত্যি লোপ পাইনি, কিন্তু অনেক বড় ডাক্তার, সব কিছু নিয়েই পড়াশোনা করেছেন। হ্যাঁ, আমি তো সব কিছু নিয়েই পড়াশোনা করেছি। আপনার কি সমস্যা আগে বলুন। আমার সমস্যা হচ্ছে আমার মেন লিগ থেকে সাদা পানি বের হয়, এখন এটা আমি কিভাবে সলভ করতে পারি এটা বলবেন? কি
ছি, এগুলো কথা কেউ বলে? এটা কি আমি ওই ডাক্তার নাকি? তুই ডাক্তার হয়েছেন কোন দুঃখে শুনি? যদি এগুলো ইয়ে না করতে পারেন এখান থেকে চলে যান, এগুলো নিয়ে আমি করি না। আসলে বলতে হবে আপনার, আহা, আপনি বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। না, যে বিয়ে করেন, বিয়ে করলে আপনার সাদা পানি ভরা বন্ধ হয়ে যাবে। আর আমি কি বলবো, আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই? আহা, লজ্জা শরম থাকলে কি আর ডাক্তার হওয়া যায় নাকি? আপনি তো ডাক্তার, তাহলে আপনার কেন লজ্জা শরম এত? বিয়ের পরে কিভাবে কি হয় এটা তো আপনি সব জানেন, তাহলে তো লজ্জা থেকে কি? আমি শুনেছি তারপরে তো লজ্জা থাকে না। কি তাই বলে কি আমার লজ্জা থাকবে না? কি বলেন এইসব? আপনি একটু দেখুন না, আমার এখান থেকে সাদা পানি বের হচ্ছে যেন আমার ব্লাড ডায়মন্ড থেকে। আপনি তো দেখতে সাদা, তাহলে আপনার এটা ব্ল্যাক ডায়মন্ড হবে কিসের জন্য? হ্যাঁ, সবাই বলে ব্ল্যাক ডায়মন্ড। তুমি যদি দেখতে যে আমার হোয়াইট ডায়মন্ড না ব্ল্যাক ডায়মন্ড, তাহলে তুমি বুঝতে পারবে। সরি, এখানে আমি এমন করে বলতে চাইনি, কি বলবো আর। আমি কিন্তু এবার কিছু বলছি না, এগুলো সব জাঙ্কু বলছি, বুঝছো? তুমি একটু মানিয়ে নেবে। বি কেয়ারফুল। একটা কথা কি বলবো জান, আহা, তুমি যখন আমাকে বেবি সিটিং করাতে গিয়েছিলে, তখন তোমার দুটো কমলার উপর বিশাল নজর ছিল আমার। কিন্তু আমি তো তখন বুঝলাম না, আমি যদি বাবুকে তোমার এই দুটো চার জন্য অনুরোধ করতাম, তুমি আর কি বলতে? তুমি তো ডাক্তার, তুমি তো সব কিছুই করতে, তুমি তো একটা নার্স। আর এখন তোমার খুব আগ্রহ হয়ে গেছে, আর তুমি যাকে ডাক্তার, তুমি তো আমার সব সমস্যার সমাধান করতে পারবে। তুমি আমাকে বিয়ে করে ফেলো না বেবি। কি বলছেন এগুলো কথা? আপনি কি পাগল হয়ে গেছে? মাথার কি ঢেলা আর স্কুলে ঢেলা হয়ে গেছে? আপনাকে সিরিয়াসলি কেমন চলে গেছে? এই মেয়ে, এত প্রশ্ন করো কেন? যা বলেছি তার উত্তর তো। আমার তোমাকে পছন্দ, আর তোমার কেন বিয়ে করবো? অসম্ভব। আমি আপনাকে কেন বিয়ে করতে যাবো? কোন দুঃখে আমি বিয়ে করবো আপনাকে? কোনো দুঃখে না, তুমি স্বামী মরার দুঃখে বিয়ে করবে। আমার তো বিয়েই হয়নি, তাই আমি স্বামী মরবো বলে কি হলে? এই মেয়ে, তো কথা বলার জন্য তুমি আমাকে বিয়ে করবে মানে বিয়ে করবে, ওকে। আমি করবো না। জাঙ্কু দেখে ধরে ফেলে, ধরে দেয়ালের সাথে পিন করে ফেলে, পিন করে বলে, কি বললে আরেকবার বলো? মানে কি বলবো? আপনি শোনেন এখান থেকে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন দম বন্ধ হয়ে যাচ্ছে? দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমি কেমন অনুভূতি করবো? কেমনে বলবো? জাঙ্গু বলে, তোমার হার্টবিট তো খুব ফাস্ট হয়ে গেছে। ওহ বেবে, তোমার কমলা লেবুগুলো আমি একটু টেস্ট করতে দেবে মমি? একদম না। জাঙ্গু থেকে একটা কিস করে তে তো পুরাই অবাক। এখান থেকে জাঙ্গু দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তে বুঝলো না যে তাকে কি দিয়ে দৌড় দিয়ে বের হয়ে যাওয়ার মানে কি। জাঙ্গু একটু পর ফিরে আসে, এসে একটা চিপ দেয়। তে বলে, এটা কিসের চিপ? এইখানে আমরা যা যা করেছি সব এই সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। এই রেকর্ড করা ভিডিও যদি আমি পাবলিক করে দেই, তাহলে তোমার কি অবস্থা হবে বলো? এই না, এগুলো করবে না, আমার কেসটি সব পাংচার হয়ে যাবে। আমি একজন লয়ার, আমার বিষয়ে যদি সবাই এমন দেখে, তাহলে আমার বিষয়ে কেস লড়তেই চাবে না। তাহলে জন্য বলছি, ভালো ভালো আমাকে বিয়ে করে ফেলো বেবি। আমি বিয়ে করতে পারবো না, তাহলে এটা পাবলিক করে দিই। না, পাবলিক করবে না প্লিজ, দয়া করুন। ঠিক আছে, আমি বিয়ে করবো। জান কাজে আনাম, আর কি করার। জাঙ্কুক এখান থেকে চলে যায়, যে তের ফোন নাম্বারটাও নিয়ে যায়। জিমিন এসে বলে, এই তুই নাকি বিয়ে করবি? জাঙ্কুক আমাকে এসে বলে গেল, হ্যাঁ কি করবো? কেন বিয়ে করবি এই বাচ্চা ছেলেটাকে? জানিস ও কি কি করেছি? তারপরে তুই সব ঘটনাগুলো ওকে খুলে খুলে, এই বাবা তোর সাথে এত কিছু করেছে? হ্যাঁ করেছে, কি আর করবো বল? জিমিন বলে, থাক, ছেলেটা ভালো, তোকে সত্যিই ভালোবাসে, আমি বুঝতে পেরেছিলাম। তুই কেমনে বুঝতে পারলি? আহা, আমি কি বুঝতে পারি না? আমি কিন্তু ডাক্তার, সবকিছু মনের ডাক্তার ও আসলে ডাক্তার। ও বাবা, তাই নাকি? তে আর কি বলে, জিমিন আর তে মিলে কাজী অফিসে চলে যায়। এদিকে জিন তো মহা খুশি, তার ছেলে তার প্রিয় বৌমাকে বউ বানিয়ে আনবে। মানে জিন তেকে এর কথাই বলছি আর কি। বিয়ের শাড়ি, হ্যাঁ তেকে এগুলো করতে পারে। জিমিনি ভরিয়ে দিল সাজে বলছে যেন একটা রূপবতী বউ লাগছে। তে আর কি বলবে, ঠেলাই করে বিয়েটা করাই লাগালো। এখন তে জাঙ্কু তেকে কোলে করে গাড়িতে বসায় আর বাসর রাতের জন্য নিয়ে যায়। জিন বলে, এই দুধটা তোমাকে স্বামীকে খাইয়ে দিও। তে বলে, হ্যাঁ দুধ আবার খাওয়া লাগে? আপনার ছেলে আগে থেকে যে রোমান্টিক। আর আমার তো মনে হয় আর নিস্তার নেই। আমি যদি ডাক্তার, কালো সকালে না হয় আমি রোগী হয়ে যাব। কে জানে? এগুলো কথা শুনে আমি তো লজ্জায় মরি, কি আর বলবো। এই কথা তোমরাই শোনো। এখানে যেখানে তেকে আগের রুমে বসানোর কথা, এখানে জাঙ্কুকে আগের রুমে বসে আছে। তে দুধ হাতে করে ঘরে নিয়ে যায়। জাঙ্কু বলে, দুধ আবার আনার আগে আমি তো এমনি রোমান্টিক। আর কি বলবো, আই লাভ ইউ সো মাচ বেবি, ইউ আর সো হট বেবি গার্ল। ভাবছি তুমি তো ডাক্তার, সকালে না হয় তুমি রোগী হয়ে যাবে, তোমাকে দুইজন ঘর থেকে বের হতেই দেবো না। বিছনা থেকে উঠতে পারবে কিনা তার কি গ্যারান্টি আছে বেবি? তুমি ওয়েট করো, আমাদের ঘরে একটা ছোট্ট সোনামণি আসবে প্রায় মাসখানেকের মধ্যে। মাসখানেকের মধ্যে বেবি? কেমনে? যে আমার সাথে সম্পর্কে তোমার ধারণা নেই বেবি গার্ল। তুই তো লজ্জায় মরে মরে, কি আর করবে? জাঙ্কুক এক টানে তেকে নিজের কোলে বসিয়ে ফেলে, বসিয়ে তে গলায় নাক ডোবাতে থাকে আর তেকে ছোট ছোট বাইক কিস করতে থাকে গলায় নাকে। এক টানে
এর বুক থেকে সাজা করে ফেলে ফেলে, ব্লাস্টার ফেলে ফেলে, আর কিন্তু এক ধাক্কায় বিছানায় ফেলে দেয়। জাঙ্কুক নিজে নিজে আন্ড্রেস হতে থাকে, সব কিছু ফেলে ফেলে। কিন্তু জাঙ্কুকের ডায়মন্ড দেখে অবাক। আসলে জাঙ্কুকের ডায়মন্ডটা এত বড় ছিল যে তুই কী করবে। জাঙ্কুক বলে, আমার ডায়মন্ড দেখে ভয় পেয়ে গেলে নাকি? না, ভয় পাবো কেন, আমি আর কত মানুষের বড় বড় ডায়মন্ড দেখেছি। এই মেয়ে, তুমি কার কার ডায়মন্ড দেখলে? তোমার এত বড় সাহস আমার ডায়মন্ড দেখার আগে অন্যদের ডায়মন্ড দেখে ফেলবে। এটা বলার সময় আমার দেখি হাসি পাইছে। ভাই কি বলবো, আমার জাঙ্কুক এতটা রোমান্টিক। তোমরা আবার কিছু মনে করো না, পাখিটা বলে না আমি আর কার ডায়মন্ড দেখিনি, আপনার ডায়মন্ডই দেখেছি। মিথ্যে কথা বলছিলাম, দেখে আপনার রিয়াকশনটা কেমন হয়? জাঙ্কুক বলে, ঠিক আছে তাহলে আমার ডায়মন্ডের খেলাটা না হয় দেখে নেবে। বেবি গার্ল, ইউ আর সো হট বেবি। তুমি এতটা হট কেন? তুমি তো আমাকে পুড়িয়ে দিচ্ছ। তারপরে জাঙ্কুক সিংহের মতো, সিংহের মতো এরকম ঝাঁকায় পড়ে। তারপরে কি লা 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 সিংহদালা হু হু করতে থাকে। আর কি বলবো, শরম করে আমার, বুঝতে পেরেছো? তোমাদের তো লজ্জা শরম বলতে আর কিচ্ছু নেই। ঠিক আছে, আমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তোমাদের বলতে সেম টু সেম। এখানে শেষ হচ্ছে দি এন্ড। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। 200টা সাবস্ক্রাইব হয়েছে, আর 1000 সাবস্ক্রাইব তোমরা করতেই পারো না। তোমরা শুধু ভিডিও দেখেই চলে যাও, লাইকও করো না, কমেন্টও করো না। কমেন্ট কিন্তু অবশ্যই করো বাকি না, আর সাবস্ক্রাইব কিন্তু করাই লাগবে, না হলে তোমাদের খবর আছে বলে দিলাম। আর ভিডিও ডিলিট করে দিয়েছে ওয়াইটি, কি আর করবো, রিমুভ করে দিয়েছে। ওইটা অনেক রোমান্টিক ছিল এই জন্য। আর ভাবছি অত রোমান্টিক দেবো না, হলে সব ভিডিওই ডিলিট করে দেবে ইউটিউব। বাই বাই আমার জানে মানে রাও। খুব কষ্ট করে হয়েছে।